আমরা মানুষের পাশে সব সময়, কিন্তু আলটিমেট যখন নাকি তাদের কাছে যাওয়া হয় তারা বলে আমাদের এত টাকা লাগবে তবে আমরা যাব। যে সত্যিই তখন অসহায়, সে টাকা দেবে কোত্থেকে, সেটা অনেক গরিব লোক আসে, সবার কাছে যে পয়সা আছে তাও নয়, তখন তো তারা আবার ফিরেই আসে, কারণ তারা তো ন্যায় বিচারটা পায় না। India's first educational talk show. ন্যাশনাল এডুকেশন ফোরাম প্রেজেন্টস এডটক ইন্ডিয়া। আজকে আমরা নিজের স্টুডিওতে পেয়েছি মিতালি দাস ম্যামকে। মিতালি দাস ম্যাম একজন এডুকেটর, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দর্শকরা জানতে চায় যে আপনি তো অনেক বছর এই শিক্ষকতাতে আছেন, এরপরে এখন আপনি আবার হিউম্যান রাইটসের সাথে জড়িয়েছেন। তো হিউম্যান রাইটসের সাথে জড়িয়েছেন কথাটাও ভুল, এই হিউম্যান রাইটস নিয়ে আপনি কাজ করছেন। তো আপনার কি অভিজ্ঞতা, কেন আপনি হঠাৎ করে শিক্ষকতা, মানে শিক্ষকতার কোনো একটা মাপকাঠিতে কি হিউম্যান রাইটসও আসে, নাকি কি কি চিন্তা ভাবনা ছিল যে আপনি তো একটা মানে বিশিষ্ট পদও হোল্ড করছেন অ্যাজ এ প্রেসিডেন্ট, তো আপনি যদি একটু বলেন যে হিউম্যান রাইটস এর ব্যাপারটা, মানব অধিকার নিয়ে এই যে কাজটা, এটা কি আপনার একই ফিল্ডের কাজ হলো শিক্ষকতার সাথে, নাকি এটা একটা পুরো আলাদা ভার্টিক্যাল আপনি কাজ করছেন? না না, এটা আমার মতে মনে হয় না এটা আলাদা ভার্টিক্যাল। শিক্ষা আমাদের ন্যাশনাল এডুকেশন ফোরামের সঙ্গে আমরা মনে করলাম যে হিউম্যান রাইটসটাকে আমাদের সবাইকে বোঝানো উচিত, মানে শিক্ষার সঙ্গে যেন মানুষ নিজের অধিকার সম্বন্ধে বোঝে। আর আমাদের ছোট ছোট বাচ্চাদের স্কুল, তারা একদম ছোট্ট থেকে বুঝুক যে হিউম্যান রাইটসটা কি, বা তারা এই যে এখন পড়াশোনা করছে, শিক্ষক মানে কি বলবো, শিক্ষার সঙ্গে নিজস্ব অধিকার, নিজস্ব জ্ঞান সবকিছুই জানা দরকার, যেটা হিউম্যান রাইটস এর শিক্ষকতাটা আমাদের স্কুলের পড়াশোনার মধ্যে দেওয়া হয় না। একটা বক্তব্য উঠে আসতে পারে আমাদের সমাজের জন্য যে হিউম্যান রাইটস মাস্ট বি আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, নট অ্যান অপশনাল ওয়ান, and it must be inculcated অনেক ছোট বয়সে। সেটা কিন্তু আমাদের সমাজে বাচ্চাদের থেকে এটা শুরুটা করা উচিত, টিচারদের থেকে শুরু করা উচিত, যার জন্যেই এতগুলো হিউম্যান রাইটস সংগঠন কাজ করার পরেও মানুষের কাছে চারটে প্রশ্নের কিন্তু উত্তর থাকে না। একদম, যে তারা জানে না হিউম্যান রাইটসটা কি। হ্যাঁ, আর যে সংগঠনগুলো কাজ করছে মিতালি ম্যাম, তাদের সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা? যে সংগঠনগুলো কাজ করছে, আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে শুধুমাত্র বিজনেস, টাকা ইনকাম করব, কোনো রকম কোনো কেস যদি আসে, মানে বাচ্চাদের তো এ ব্যাপার নেওয়া হয় না, বড়দের ক্ষেত্রেই বলছি, যারা নাবালক হয়ে যায় তারপর থেকেই বোঝানো হয়, যারা হিউম্যান রাইটস করে তাদের একটা, আমরা হিউম্যান রাইটস করি, কিন্তু তাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে হিউম্যান রাইটস কি, বা কি অধিকার নিয়ে কাজ করব, বা কি সমস্যায় আমরা গিয়ে দাঁড়াবো লোকের পেছনে, সেটা হলে তারা কিন্তু বলতে পারে না। তো সেই জন্যই শিক্ষাগতটা তাদের দরকার, না জানলে কি কোথায় গিয়ে দাঁড়াবে। আর বিজনেস যেটা বললাম আমি, বিভিন্ন সংগঠনের আমি দেখছি বিজনেস কোনো একটা মানে সবাই তারা বলে যে আমরা মানুষের পাশে সব সময়, কিন্তু আলটিমেট যখন নাকি তাদের কাছে যাওয়া হয় তারা বলে আমাদের এত টাকা লাগবে তবে আমরা যাব। যে সত্যিই তখন অসহায়, সে টাকা দেবে কোত্থেকে, সেটা অনেক গরিব লোক আসে, সবার কাছে যে পয়সা আছে তাও নয়, তখন তো তারা আবার ফিরেই আসে, কারণ তারা তো ন্যায় বিচারটা পায় না। মানে এখানে এই যে বিষয়টা বিজনেস বলে যে উঠে আসলো, বিজনেস বলে উঠে আসলো, টাকা চাওয়া হয় হিউম্যান রাইটস থেকে, একদম সেখানে অনেক বেশি আমারও কিছুটা অভিজ্ঞতা রয়েছে। তাতে আমার মনে হয় যে আপনিও তো হিউম্যান রাইটস করছেন, মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে একটা যুক্ত আছেন, একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। এরকম যদি কোনো মানুষ আসে আপনার কাছে, তাহলে আপনি কি করবেন? মানে হয়তো সেখানে কিছুটা টাকা খরচ ইনভলভডও আছে, সেই ক্ষেত্রে তাহলে আপনার পদক্ষেপ অ্যাজ আ প্রেসিডেন্ট কি হবে? আমি যতটা পারবো আমার সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করব, সেটা টাকা পয়সা তাদের দিয়েই সাহায্য করব।
যতটা আমি পারবো, আমি বলছি না যে আমি সম্পূর্ণটা করে দেবো বা কিছু, যতটা পারবো। কিন্তু আমি প্রথমেই, আর যাদের আছে যদি টাকা থাকে সেই ক্ষেত্রে কোনো কিছুতে লাগে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের নেই। আমার যেটা মনে হয় মিতালি ম্যাম, যে একটা বিষয় খুব ক্লিয়ার করে দেওয়া উচিত। একটা মানুষ আমার কাছে সাহায্যের জন্য এলো, তাকে সব সময় হয়তো সব জায়গায় একটি মানুষই তো পৌঁছাতে পারবে না। আপনি যেরকম প্রেসিডেন্ট আছেন, আপনার সংগঠনে আরো অন্য পদেও মানুষজন আছে, তো সেখানে সবাই তো পৌঁছাতে পারবে না সব জায়গাতে, কিংবা দল বেঁধে গিয়ে। কারণ ভেরি বিগ কান্ট্রি, এত বড় একটা দেশ, সেখানে এত এত মানুষের এত এত সমস্যা, সেখানে একটি সমস্যাকে ফোকাস করে এটা সম্ভব নয়। এর থেকে অনেক বেটার আমার মনে হয় যে ন্যাশনাল এডুকেশন ফোরামে ইনিশিয়েটিভটা নিল, কেউ আসলো আমার কাছে সাহায্যের জন্য, তাকে আমরা প্রপার গাইডলাইনসে তাকে আমরা গাইড করে দিয়ে দেব, বুঝিয়ে বাধ্য কিছু দিতে হয়, সেটা ন্যাশনাল এডুকেশন ফোরাম করে দেবে। কিন্তু বিষয়টা হলো যে আপনি যেটা বলতে চাইছেন, যেটাকে একটা ব্যবসা ব্যবসা মানে আমি এরকমও দেখেছি যে মনে হয় যদি এর কাছ থেকে টাকা নেওয়া যাবে তবেই তার কথাটা শোনা হয়, তা নাহলে বলা হয় যে আমাদের টাইম নেই বা আমরা এখন পারবো না, এরকম। আপনি চলে যান কোর্টে। কিন্তু আমি যে শুনেছি যে হিউম্যান রাইটস এর কাজ ততটাই হয় কোর্টের আগে পর্যন্ত, কোর্টে চলে গেলে সেই কাজটা হয় না। আমি যখন প্রথম এটা সম্বন্ধে জানতে শুরু করলাম, কিন্তু পরে দেখলাম আমাকেই কেউ যেন ঘুরিয়ে বললো যে আপনি বরং কোর্টে চলে যান। তো কোর্টেই যদি চলে যায় তাহলে তো হিউম্যান রাইটস এর কোনো দরকারই নেই, তাহলে তো কোর্ট উকিল। তার মানে এখন যে হিউম্যান রাইটস চলছে কিংবা যারা হিউম্যান রাইটস করছে, তারা টোটালি এটা বলতে পারা যায় যে শুধু ছবি তোলার একটা সংগঠন, মানে শুধু ছবি তোলা, দেখানো যে আমরা কাজ করছি, আর এই দেখিয়ে অ্যাড করে লোকের থেকে টাকা ইনকাম করে, এটা ছাড়া কিচ্ছু নেই। তাহলে একটা সংগঠন যদি 10 বছর চলে কি 5 বছর চলে, তাহলে তার মিনিমাম 1000 মানুষকে তারা সার্টিফাইড সিটিজেন হিসেবে কি সার্টিফিকেট দিতে পারছে যে না এরা এতগুলো মানুষকে আমরা বুঝিয়েছি, এরা কিন্তু বিষয়গুলো মূল বস্তুটা বোঝে, কিংবা আমি শুধু দায়িত্বটা করছি আর আমার ছবি উঠছে, তার থেকে অনেক বেটার যে আমরা যেটা করছি, যেটাতে প্রচুর মানুষ যাতে নিজের দায়িত্বটা করতে শুরু করলো। মানে ইট নিডস টু ব্রিং আপ ইম্প্যাক্ট, ইট নিডস টু ব্রিং আ চেঞ্জ। আর আমার আরেকটাও এটা মনে হয়, যাকে জিজ্ঞেস করেছি মানে কেউই সঠিক কিন্তু এখনো পর্যন্ত হিউম্যান রাইটস সম্বন্ধে যে যতই বলুক আমি হিউম্যান রাইটস চালাই, আমি এত বছর ধরে চালাচ্ছি, আমি এত আইন জানি, জানে না সঠিক। জানলে তো সে শেখাতেই পারত, আমি কাউকে আজ পর্যন্ত শেখাতে দেখি। সেখানে আমাদের মনে হয় যে আমাদের যে উদ্যোগটা, যে উদ্যোগে মানুষকে 3টে ল্যাঙ্গুয়েজে যে আমরা ক্লাস শুরু করেছি, সেটা একটা পদক্ষেপ যেটা আমরা করে দেখতেই পারি, কারণ না করে দেখলে তো বোঝা যাবে না, করে তো কিছু তো করে দেখতে হবে। হ্যাঁ, মনে হয় যেটা ন্যাশনাল এডুকেশন ফোরাম উদ্যোগ নিয়েছে, সেটা করলে লোকে সঠিকটা জানবে। কারণ এই মুহূর্ত অবধি আপনাদের মানে যে ক্লাসটা হচ্ছে, সেই ক্লাসে টোটাল আমার মনে হয় 500-র উপরে স্টুডেন্টরা জয়েন করেছে। আমরা প্রত্যেকটা সিটিজেনকে স্টুডেন্ট হিসেবে উল্লেখ করছি। আমার ব্যক্তিগত মতে আমার যেটা মনে হয় যে এই সিটিজেনশিপের যেমন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখন চলছে আমাদের পুরো ভারতবর্ষে, মানে আইডেন্টিফিকেশন অফ সিটিজেন্স যেটা চলছে, বাট একটা সিটিজেনের যেরকম একটা প্রভিশনাল সার্টিফিকেট হয় আর একটা পার্মানেন্ট সার্টিফিকেট হয়, আমার মনে হয় মানে এটা আমার তরফ থেকে একটা সাজেশন হতে পারে যে মানুষ যারা এই দেশকে ইউজ করছে, যারা এই মাতৃভূমি, আমাদের যে মাদারল্যান্ড, যেটাকে যার উপর দিয়ে হেঁটে আমরা বেড়াচ্ছি, যার হাওয়া জল এগুলো আমরা ইউজ করছি, তার প্রতি আমরা কতটা দায়িত্ব করছি? আমাদেরকে কি এই দায়িত্বর কোনো মডিউল শেখানো হচ্ছে সরকারের তরফ থেকে? একদমই না, সরকার তো শেখায়, যে কোনো সরকার হোক, তারা কি আমাদেরকে শেখাচ্ছে? বাট সিটিজেনশিপ ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ when we are going to compare, যখন আমরা অন্য ডেভেলপড কান্ট্রির সাথে আমাদের কান্ট্রিকে যখন আমরা প্যারালাইজড করছি, তখন কিন্তু গ্রাসরুট লেভেলে টেকিং পিপল, আমরা কিন্তু চায়ের দোকানে আড্ডা দেখি,
আমরা কিন্তু অনেক জায়গায় আড্ডা দেখি, এমনকি অনেক সময় আমাকে বলা হয়েছে যে হিউম্যান রাইটস পড়াশোনা করে শেখা যাবে না, হিউম্যান রাইটস এর জন্য অফিসে এসে ডায়লগ শুনতে হবে। একদমই ঠিক কথা। অফিসে এসে ডায়লগ শুনতে হবে, অফিসে এসে শুধু আলোচনা সমালোচনা ছাড়া অফিসে কিচ্ছু শেখানো হয় না। তো সমালোচনা না করে আমার মনে হয় আমরা যেটা উদ্যোগটা নিয়েছি যে আমরা নিজেদের মেম্বারদেরকে 500-র উপরে মেম্বার আমাদের এই মুহূর্তে, সেখানে প্রত্যেকে অনলাইনে জয়েন করছে, প্রত্যেকে নিজের নিজের কন্ট্রিবিউশন গুলো দিচ্ছে। নোবডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এভরিওয়ান ইজ ইম্পর্টেন্ট। যাদেরই ভোটিং রাইটস আছে তারাই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে যাদের জন্য আমরা এই কোর্সটা এনেছি, আর এই কোর্সটা কিন্তু ফ্রি অফ কস্ট। ন্যাশনাল এডুকেশন ফোরাম ফ্যাকাল্টি দিয়ে যে ট্রেনিংটা করাচ্ছে, সেই ট্রেনিং এ আমিও নিজেও কিছু সাবজেক্টস এর ক্লাস নিচ্ছি, ম্যাডাম নিচ্ছেন, আপনিও কিছু ক্লাসেস নিচ্ছেন, এরকম প্রচুর টিচার যারা ক্লাস নিচ্ছে। তাতে পরে একটা within 6 months we can expect that we can come up with a positive impact in the society. কারণ কাউকে সমালোচনা করে কাউকে পরিবর্তন করা যায় না। না, পরিবর্তন তো তখনই হবে যখন প্রত্যেকটা মানুষ যখন নিজের দায়িত্বটা বুঝবে। আমরা দেশের নাগরিক, we belong to a country which is very rich in its culture, in its heritage, in its geography, in its infographics, everything, demography, everywhere our country is really, it attracts everyone because it's a country of diversifications. So in that terms আমার মনে হয় আমরা একটা সংগঠন হয়ে যদি নিজেদের মানুষকে, নিজেদের নাগরিককে যদি আমরা সচেতন করতে পারি, কারণ আমরা এটা নিয়ে কোনো ইনসিকিউর ব্যাপার থাকাই উচিত না যে মানুষ শিখবে, মানুষ শেখাবে, তাই তো? কারণ এই ব্যাচে আমাদের যতগুলো মানুষ শিখছে তারাই পরের ব্যাচে আবার শেখাবে। আর শিখে একটা ভালো মানুষ দায়িত্ব কর্তব্য নিয়ে একটা মানুষ যাতে কাজ করতে পারে সেটাই চেষ্টা করা হচ্ছে। আর আমরা জানি শিখলে সেটা হবে। হ্যাঁ, কারণ এটার পেছনে একটা অনেকটা বড় সিন্ডিকেট তৈরি হয়ে গেছে যে এটা একটা হিউম্যান রাইটস এর স্টিকার গাড়িতে লাগানো, হিউম্যান রাইটস এর শো অফ, একদম এই শো অফ। আর যারা এটা করছে তারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করছে। তাদের পেছনে কটা মানুষ আছে, কিংবা তারা কতগুলো মানুষের লাইফকে চেঞ্জ করতে পেরেছে, কিংবা কতগুলো মানুষকে একটা প্রপার সিটিজেন হতে মোটিভেট করতে পেরেছে, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে নিজেদের ফেস ভ্যালুটাকে। কোনো কাজে গেলে ফটো তোলাটাই মোটিভ, আর কোনো সলিউশন করাটা মোটিভ নয়, সলিউশন করেও না। তো দ্যাট মিন্স আমি এটা এখানে বললে বাবা অন্য লোক এসে যাবে, তারা আবার কি বলবে, এখানে একটা দলের ব্যাপার এসে যাচ্ছে। তার চেয়ে বিষয়টাকে আমরা যদি সামারাইজ করি, আমরা এটাকে করছি যে প্রত্যেকটা মানুষ যারা এই দেশের হাওয়া, জল, everything, those we are using it, we are the citizens of our country, so we are not only going to talk about our rights, we are also going to understand our responsibilities. Secondly, we must be too much dedicated towards our country because nation comes first. Whatever is the situation, whatever is the thing, whatever are the misconceptions or difference in opinions, we should think that nation comes first. We should be very dedicated towards our nation. Eta আর সেকেন্ডলি আমরা আরেকটা জিনিসে যেটা ফোকাস করতে চাইছি, যেটা এই যে ক্লাসগুলো যখন করা হবে এটার সাথে সাথে আমরা স্মল ক্যাম্পেইনস রান করছি অন আওয়ার সোশ্যাল মিডিয়া, যাতে আমরা দেখতে পাই যে কি করে চেঞ্জেস গুলো আসছে। বিকজ উই কান্ট গো এভরিওয়্যার, আমরা সব জায়গায় যেতে পারছি না, বাট people are changing. People's at least 1% change also if we can see
that will give us a motivation that yes, we are going on the right track. আর এখন অবধি আমরা যেটা করেছি, secondly, the case files. Up till now, আমরা 10th of December থেকে officially we are working, and the case files and the case numbers must be registered in a proper way so that whenever a case starts, the case should end. The closing statement and the opening statement of both the parties must be there, and the human rights organizations should keep their documentation processes very nicely. এটা আমার মনে হয়, কারণ কোনো একটা মানুষ টাকার লেনদেন তো এখানে একটা বিশাল হচ্ছে, একটা বিশাল টাকার লেনদেন হচ্ছে, যেখান থেকে কোনো ক্ল্যারিটি দেওয়া হয় না। মানুষকে বলা হয় যে সংগঠনটা সবার, কিন্তু টাকাটা নিজেদের। এই বিষয়টার উপরে অনেকটাই সমাজে অনেকগুলো সংগঠন দেখছি। আরেকটা জিনিস যে আমরা ন্যাশনাল এডুকেশন ফোরাম, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ভারত অ্যাটাচড আছে কি অনেকগুলো হিউম্যান রাইটস সংগঠনের সাথে? হ্যাঁ, অনেকগুলো সংগঠনের, কারণ একটা সংগঠনে থাকলে যে সে অন্য সংগঠনে জয়েন থাকতে পারবে না এরকম কোনো রাইট কোথাও নেই। না, কারণ এটার পেছনে কারণ তো হলো ওই একটা মানে আমরা খুব স্বল্প বুদ্ধি নিয়ে কাজ করছি না, আর সেখানে we are not thinking in a broader sense কি we are thinking globally or we are thinking nationally. We are not thinking like that. We are just thinking আমাদের নিজেদের গণ্ডিটুকু, নিজেদের রিকোয়ারমেন্ট, নিজেদের সেলফিশনেস এর জন্য আমার মনে হচ্ছে এটা হচ্ছে। বাট আমরা তো প্রচুর হিউম্যান রাইটস এর সাথে যুক্ত হচ্ছি, সেখানে আমরা কোনো ব্যাপারই নেই। আমরা এই বিষয়টাকে নিয়ে, কারণ we want, মানে তারা যেটা চাইছে চেঞ্জ and awareness and educate people about human rights and make it a mainstream subject in the educational ecosystem of pre-primary and primary education, because mostly the educational platform is solidifying at the age of 6. So that is why এটা আমাদের motive, and আপনি যেটা কাজটা করছেন কিংবা আপনার যেটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা নিয়ে আপনারা যে কেসগুলো করছেন, সেই কেসের কিরকম অভিজ্ঞতা হচ্ছে আপনার? দেখুন, অভিজ্ঞতা তো ভালোই হচ্ছে, কারণ আমরা যে কেসটা ধরছি আমরা সেটা সলভ করছি, মানে এরকম সলভ আমাদের হয়েওছে। তো অভিজ্ঞতা বলতে এবার দেখুন, মানুষের মন তো বোঝা যায় না, মানুষ এক এক সময় এক এক রকমও বলে, কিন্তু আমরা সলভ করে দিলে তারা সেটা মিটমাট হয়ে গেলে তারা মানে ভালোই বোঝে।